আজ তো 22 না 23 टॉपिकটা হলো আমাদের একটু ইজি একটা টপিক ইন্টেরিয়র অফ দ্য তোমরা গ্লোব দেখেছো গ্লোব ওকে এবং গ্লোব অ্যাকচুয়ালি কি রেপ্লিকা অফ আওয়ার আর্থ ওকে এবার সাপোজ নো ক্রিকেট বল ইউ নো এভরিথিং অ্যাবাউট ক্রিকেট বল আচ্ছা ক্রিকেট বলটা কি হলো বল ক্রিকেট বলের ভিতরে কি আছে বলের ভিতরে কিছু নেই খালি জায়গা তো আর্থ কি ঠিক সেম ঠিক সেরকম কি আর্থের আমরা আর্থের উপরে থাকি না ভিতরে থাকি দিস ইজ আর্থ where we live inside the earth or the uppermost layer of the earth uppermost layer of the earth মানে উপরে আমরা থাকি ওকে তার মানে আর্থের ভিতরে কি আছে খালি ফুটবলের মতো ভিতরে খালি এখানে যদি আমি পাম্প করি শুধু বাতাস বেরোবে তাহলে ভিতরে কি আছে মাটির নিচে কিছু থাকবে আমরা বলি না মাটি তার নিচে বেশি অনেক জিনিসগুলি আছে এবার এগুলি সম্পর্কে আমরা কি করে জানি এগুলি সম্পর্কে আমরা কি করে জানি দেখো এবার সাপোজ এটা হলো আমাদের আর্থ এবার আর্থের মধ্যে মাউন্টেনও থাকতে পারে প্লেন এরিয়াও থাকতে পারে দেন ওশেনও থাকতে পারে ওকে দেখো এবার এই যে ফর্মটা আমি লিখছি এটা তৈরি হওয়ার পেছনে কারণ থাকবে এমনি তো মাউন্টেন ফর্ম করবে না এমনিতে প্লেন হয় না এমনিতে ওশেন হয় তার পেছনে কারণ থাকে দেয়ার আর টু ফোর্সেস ঠিক আছে মনে রাখবে এই যে আর্থ যেটা এটাকে বলা হয় প্রোডাক্ট তাহলে প্রোডাক্টের পেছনে কি থাকবে প্রসেস থাকে তোমার রেজাল্ট হবে তোমার প্রোডাক্ট বাট তুমি কিভাবে করেছো সেটা হবে তোমার প্রসেস তো এই প্রোডাক্টের পেছনে থাকে কি প্রসেস প্রোডাক্ট মানে কি আমাদের আর্থের সারফেস যার উপর আমরা দাঁড়িয়ে থাকি আর সারফেসের মধ্যে কি আসতে পারে মাউন্টেন আসতে পারে প্লেন এরিয়াতে আসতে পারে রিভার আসতে পারে লেক আসতে পারে ওশেন আসতে পারে যা আমাদের জানা চোখে দেখি ইন সিম্পল ওয়ার্ডস এবার এটার পেছনে অনেকগুলি ফোর্স কাজ করে দ্য টু প্রসেস মেইনলি দুইটা প্রসেস কি কি বলো রেশমি দুইটা প্রসেস কি কি এক্সোজেনিক এন্ড এন্ডোজেনিক এই দুইটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে আমাদের আর্থ সারফেস আছে যেটা আমরা নিজের চোখে যা দেখছি আশেপাশে ওকে আমি বললাম এই দুইটা জিনিস তৈরি হতে গেলে এই দুইটা ফোর্স কাজ করে দুইটা ফোর্স কি কি ওয়ান ইজ এক্সোজেনিক ফোর্স ও এক্সোজেনিক প্রসেস আমরা বলতে পারি এন্ড দেন হচ্ছে এন্ডোজেনিক প্রসেস এবার দেখো এন্ডোজেনিক প্রসেসের মধ্যে কি কি আছে আমি বলছি জিনিসগুলো লিখতে ওকে এন্ডোজেনিক প্রসেসের মধ্যে আসবে ভলকেনিক অ্যাক্টিভিটি এন্ড আর্থকুইক এবার আমাদের এখন দেখো যেখানে হিমালয় আছে আগে এখানে হিমালয় ছিল কি ছিল টেথিস সি এটা এখন এটা এই জায়গাতে এখন হিমালয় হয়ে গেছে তার পেছনে কারণ কি প্লেট মুভমেন্ট ঠিক আছে এই প্লেট মুভমেন্টের কারণে দুইটা জিনিস হয় আর্থকুইক এন্ড ভলকেনিক অ্যাক্টিভিটি দুইটা সম্বন্ধে আমরা আরো অনেক জিনিস আমাদের জানা আছে জাস্ট মনে রাখবে এন্ডোজেনিক যে ফোর্সগুলি আছে যেগুলি আমাদের যে সারফেস আছে আর্থ সারফেস সেই আর্থ সারফেসের নিচে থাকবে নিচে কাজ করবে নিচে ওয়ার্ক করবে উপরে না উই ক্যান সি ঠিক আছে এগুলিকে বলা হয় প্রাইমারি ফোর্স এটা তোমাকে পুশ করবে কি পুশ করবে মাউন্টেন হবে নাকি প্লেন হবে নাকি লেক হবে কি হবে এবার সাপোজ কোন একটা এরিয়া সাপোজ ধরো এটা একটা এখানে ধরো আর্থকুইক আসলো আসার পরে কি হলো এই পুরোটা জায়গা লিফট হয়ে এরকম মাউন্টেন হলো এটা হলো একদম ইনিশিয়াল প্রসেস প্রাইমারি ফোর্সটা কি আর্থকুইক এবার এটা হওয়ার পর দেখা গেল কি এখানে আমরা বললাম যে এখানে মাউন্টেন আছে এবার এই মাউন্টেনটার মধ্যে এক্সোজেনিক প্রসেসগুলি কাজ করে
এক্সোজেনিক প্রসেস কোনগুলিকে বলবো? যেগুলি আমাদের আর্থের উপরে কাজ করে, যেগুলি ইরোশন করে, ডিপোজিশন করে। কোনগুলি বলো তো? কি হতে পারে? ইরোশন করবে, কোন একটা ল্যান্ডফর্মকে ইরোড করবে, এমন একটা প্রসেস কি হতে পারে? এনি আইডিয়া? হেভি রেইনফল। ভেরি গুড, রেইনফল। এবার রেইনফল কি করে হবে? দেখবা তোমার যে বাড়িতে উঠান আছে, কন্টিনিউ দেখো বৃষ্টি হতে হতে দেখা গেছে দিন উঠানটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, বা যেদিক দিয়ে জল যায়, রিভার হোক বা তোমার ড্রেন হোক, সেগুলো তুমি দেখবে লক্ষ্য করবে একসময় ড্রেনগুলি ছোট ছিল, এখন ড্রেনগুলি বড় হয়ে গেছে। কারণ কি? ওয়াটার ফোর্সের কারণে আমাদের শেপটা চেঞ্জ হবে। বোঝা গেল? শুধু কি রেইনফল, আর কিছু আছে? ওয়াটার ফোর্স গেল, আর কি? যদি তুমি ডেজার্ট এরিয়াতে যাও, এখানে তো তোমার রেইনফল কাজ করবে না। ডেজার্ট এরিয়াতে কি থাকবে? উইন্ড ফোর্স। তোমরা যখন করবে দেখবে একটা এরকম থাকে, মাশরুম রক, নাম শুনেছো? এবার হার্ড মাশরুম রক, এটা প্রথমে এরকমই থাকে, ঠিক আছে? থাকার পরে কি দেখা যায়, এখানে কন্টিনিউয়াসলি উইন্ড ফোর্সের কারণে, উইন্ড ফোর্সের সঙ্গে অনেক সময় ছোট ছোট পার্টিকেলস যেগুলি মুভ করে, এগুলি কন্টিনিউয়াসলি মুভ করে বছর পর বছর। এগুলি কিন্তু সবগুলি স্মল প্রসেস, ধীরে 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 বড়, ঠিক আছে? এরকম হতে দেখা যায় যে উইন্ড কিন্তু খুব উপরে চলে যায়, এটা লেয়ার থাকে, যার ফলে এদিক থেকে উইন্ড ফোর্স কাজ করে, এদিকে উইন্ড ফোর্স কাজ করে, যার ফলে এই যে মাউন্টেন, এটা অনেকটা শেপেরটা মাশরুমের মতো হয়ে যায়। তো ডেজার্ট এরিয়াতে উইন্ড হতে পারে। আর কি আছে? গ্লেশিয়ার হতে পারে। বুঝে গেল? দিস আর এক্সোজেনিক প্রসেস। এক্সো মিন্স উপরে, আর্থের উপরে যেগুলি কাজ করবে। তো এতটুকু বোঝা গেল ব্যাপারটা কি? প্রসেস I am discussing again. One is exogenic process and another one is endogenic process. These are the primary forces. What comes under endogenic processes? Volcanic activity and earthquake. These two things shape the Earth's surface initially. After that, exogenic forces comes forward. What are the exogenic forces? Wind, rainfall, glacier, wind, glacier, and another one. Wind. We can see river also it is comes under rainfall. We can say river also. These are the exogenic forces. These two forces shapes our Earth's surface. Understood? Okay. Our next topic is really in the uppermost layer of the Earth. So we don't know what is inside the Earth. না? তো কারা দেখবে যে এটা ভিতরে কি আছে? সায়েন্টিস্টরা। how they analyze, how they study, তারা কি করে? দুইটা মনে রাখবেন, এর জন্য দুইটা indirect or indirect sources. Understood? এগুলি আমরা কি বুঝতে পারি যে এগুলি কারা করে? সায়েন্টিস্ট। কিসের জন্য করে? টু নো হোয়াট ইজ দেয়ার ইনসাইড ইন আওয়ার আর্থ। ওকে, নাও direct sources are, we can say, surface rock. সায়েন্টিস্টরা কি করে? আর সারফেসের উপরে সাপোজ কোনো রক আছে, they collect the rock, they take they took into the laboratory and there use some তারা কিছু এখানে পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে, then they understood that এখানে কি আছে, ঠিক আছে? কারণ আর্থ সারফেসে যাই আছে কোনো না কোনো সময় সেটা ভিতর থেকে এখানে এসেছিল। ওকে, তো সারফেস রক হতে পারে। তারপরে আরেকটা হলো another one is mining. Direct sources এর মধ্যে মাইনিং আছে। মাইনিং, what is mining? নিচে থেকে কোনো হ্যাঁ, আমরা মাটির নিচ থেকে কোনো জিনিস খনন করি। If we collect any minerals from inside our earth, it is called mining. এবার এই মাইনিং যখন তারা করে, কারণ মাটির অনেক নিচে তোমার যেতে লাগবে না, তুমি যদি শুধু উপর কালেক্ট করো তাহলে you can't understand what is there inside in our earth. For that you have to go, but there is a problem. What is the problem? আমরা আর্থের ভিতরে কতটুকু পর্যন্ত যেতে পারি জানো? এটা ধরো আর্থের মিডল,
What is the radius of our Earth? 6,371 kilometer. 6,371 kilometer is the radius of our Earth. But তোমরা মানে অবাক হয়ে যাবে, এর মধ্যে আমরা হিউম্যান কতটুকু পর্যন্ত যেতে পেরেছি জানো? হিউম্যান কত কিলোমিটার ভিতরে, মানে আমরা আর্থের ভিতরে যাবো কিন্তু রাস্তা দিয়ে এমবিবি কলেজে যাবো ভিতরে। এবার কতটুকু পর্যন্ত আমরা যেতে পেরেছি? এনি গ্যাস করো, আইডিয়া যা মনে আছে তা। 100 কিলোমিটার, এনিওয়ান? আরো বেশি? আরো কম? আরো কম, 10 কিলোমিটার। তাহলে চিন্তা করে এখানে 6,371 কিলোমিটার, 6,000 কিলোমিটার, আমি শুধু 10 কিলোমিটার যাবো, আমরা স্পেসে চলে গেছি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, আমরা মাটির নিচে মাত্র 10 কিলোমিটার যাবো, এটা একটা কথা। তাহলে আরো বেশি যাবো না? কত বেশি হতে পারে আইডিয়া? এক্সাম্পশন করো, আমি তো দাঁড়িয়ে আছি না যে একদম বললি করা গেলে বলো। সাপোজ চলো দেখো, এবার একটা প্রবলেম, যত আমরা আর্থের নিচের দিকে যাব, when we go inside our earth, the temperature and the density increases, ঠিক আছে? এবার দেখো আমরা যদি 32 মিটার যাই, if we inside move to inside 32 মিটার, এখানে আমরা দেখতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হবে। 32 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হবে। তুমি দেখো বাড়িতে যদি আমরা গর্ত করি, দেখা যায় না প্রথম 3-4 হাত যদি গর্ত করো ইজিলি করা যায়, যত তুমি নিচে দিয়ে গর্ত হবে গর্ত করা একটু কষ্ট হয়, গরমও বেশি লাগে। তুমি কোন সময় গর্তের ভিতরে নেমেছো কি? করনি কোনো গর্ত? আমি করেছিলাম বাইরে পায়খানা করতাম, আমি নেমেছিলাম সত্যি বলা যেটা। তো যত আমি ফিল করেছিলাম কি হয়েছিল, যত আমি নিচের দিকে যাই তত গরম বেশি থাকে। কেন কি? কারণ এখানে বলা যায় তুমি 32 মিটার যদি তুমি যাও নিচের দিকে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। তো এখানে আমি 6,700 কিলোমিটার যাই, বলতো জল ফুটতে কত ডিগ্রি সেলসিয়াস লাগে? 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে, ঠিক আছে? এই জায়গাতে অ্যাপ্রক্সিমেটলি কেউ তো এখানে যেতে পারেনি, বাট এখানে বলা আছে যে অলমোস্ট 6,000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। এবার তুমি বলো, অনেক সময় আমার এমন ফিল হয় না যে এখানে ইন্ডিয়া আছে এখানে ইউএস, আমি যদি এই দিকে গর্ত করে ডাইরেক্টলি এগোতে পারতাম কত ইজি হইতো। কি কারণে এত দরকার প্লেন ট্রেন নেওয়ার? তোমরা এরকম ফিল করো নি? আমি ফিল করি যে কেন আমি এত ঘুরে নিলাম, আমাদের কাছে এত টেকনোলজি আছে, আমরা নিচের দিয়ে ডাইরেক্ট আসতে পারি, বাট এটা হবে না, কারণ টেম্পারেচার অনেক বেশি। সেই কারণে হাইয়েস্ট মাইনিং, ওয়ার্ল্ডের একদম ডিপেস্ট যে মাইনিং আছে সেটা অনলি 3 to 4 কিলোমিটার। কিসের মাইনিং? সেটা হলো গোল্ড মাইন্স, যেটা আছে তোমার সাউথ আফ্রিকাতে। বুঝা গেল? এখান থেকে অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে ডিপেস্ট মাইনিং কোন জায়গাতে আছে, এটা কিসের মাইনিং। আন্ডারস্টুড? এবার আর কি দেখো, এগুলো ডাইরেক্ট সোর্সেস, এখান থেকে সে মাইনিং 3 কিলোমিটার ভিতরে যায়। আগে ছিল একদম সারফেস থেকে রক কালেক্ট করলো, পরে ল্যাবরেটরি নিয়ে চেক করলো, এবার সে 3 কিলোমিটার ভিতরে গেল। কারণ আমার আলটিমেট গোল কি? আমাদের আলটিমেট গোল কি? ভিতরে গিয়ে সেটা। তো আমার যত ভিতরে যায় তত আমার সুবিধা। এবার 3 কিলোমিটার ভিতরে সেখান থেকে মাটি কালেক্ট করলো, পরে তারা কি করে অ্যাকচুয়ালি মাটি কালেক্ট করে, এটা থেকে মিনারেল স্ট্রাকচার কি রকম আছে, এটার মধ্যে কি কি জিনিসগুলি আছে, লেয়ার কি আছে, জিনিসগুলো তারা চেক করে। ওকে, মানে তারপরে সায়েন্টিস্টরা সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? এত কিলোমিটার ভিতরে আমি শুধু 3 কিলোমিটার গিয়েছে যদি বলি যে না ঠিক আছে, তুমি একদিন একটা টিচারের কাছে পড়েছে যদি বলছে স্যার একদম ভালো আছে, স্যার খুব ভালো, একদিনে তুমি বলতে পারছো না। ওকে, তো তারা কি করলো, এখান থেকে অনেক সময় এক্সামে কোশ্চেন আছে, deep ocean drilling project and another one is integrated ocean drilling project। এখানে তারা কি করে,
বুঝতে পারছো তো? হ্যাঁ, যদি না পারো একদম ফ্রিলি ফ্র্যাঙ্কলি ইউ ক্যান আস্ক। সাপোজ দিস ইজ দ্য সারফেস, when we dig or drill inside the earth, আমাদের এখানে প্রথম থাকতে লাগবে, তারপর আমি ড্রিল করব। সাপোজ এই জায়গাতে একটা ওশেন আছে, ওকে। এবার আমি কি করলাম, আমি বললাম যে আমি এখান থেকে যদি ড্রিল করি আমার অনেকটা টাইম যাচ্ছে, এক্সট্রা লাগছে। আমি যদি ওশেনে যাই, এখানে একটা জাহাজ নিয়ে গেলাম, এখান পর্যন্ত আমি এখানে মাটিও কিন্তু একটু তোমার এখানে মাটিটা একটু নরম থাকবে, ঠিক আছে। এবার এখানে যদি আমি ড্রিল করি তো অনেকটা আমি অলরেডি ধরো এখানে 5 কিলোমিটার অলরেডি আমি বেঁচে গেলাম, ড্রিল করতে হয় না। তো এই কারণে এখানে সায়েন্টিস্টরা কি করলো, সমুদ্র থেকে ওশেনে গিয়ে এখান থেকে তারা ড্রিলিং করা স্টার্ট করলো। পরে পরে হাইয়েস্ট তারা 12 কিলোমিটার পর্যন্ত নিচে যেতে পারবে। আফটার দ্যাট দে কান্ট, ডিউ টু দ্য টেম্পারেচার এন্ড ডেন্সিটি অফ আওয়ার আর্থ, ওকে। তো ইট ইজ লোকেটেড ইন পোলার deep ocean drilling project. It is situated in polar, that is located in Arctic ocean. এখান থেকে অনেক সময় এক্সামে কোশ্চেন আছে, এই দুইটা পার্ট তোমাদের ইম্পর্টেন্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। বুঝা গেল এই জিনিসগুলি? এগুলোর ডাইরেক্ট সোর্স, এখান থেকে তারা কি করলো, ডাইরেক্ট কালেক্ট করলো, ফলে তারা জানলো যে ভিতরে কি আছে। নাও ইনডাইরেক্ট সোর্সেস, ইনডাইরেক্ট সোর্সেসের মধ্যে কি আছে? You can write gravitational force, earth magnitude, দেখো বলো ডাইরেক্ট, তোমার নামটা জানি কি ছিল? নিশান। নিশান। নিশান বলতো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সোর্স থেকে আমরা কি কালেক্ট করি? কারা কালেক্ট করবে? হু কালেক্ট দ্য ডাটা or who collect the material? Scientists. For what reason? To understand what is inside in our earth. Okay, so there are two sources. First one is direct sources where scientists go and they collect, and then another one is indirect sources. এখানে কি কি আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। এগুলি আমরা ডিপলি এই চ্যাপ্টারে না, কারণ আমাদের মেইন আমরা পড়বো আজকে ইন্টিরিয়র অফ দ্য, এগুলি অ্যানাদার কনসেপ্ট, আমরা পরে পড়বো। গ্র্যাভিটেশনাল ফোর্স, এবার আর্থে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন জায়গাতে বেশি, কোন জায়গাতে কম, এগুলি অন্য কনসেপ্ট। এখন যা শুধু এগুলি জেনে রাখো। আর্থের ম্যাগনিটিউড, দেন সিসমিক অ্যাক্টিভিটি মিন্স এখানে আর্থকুয়েকের কথা বলছে। যখন আর্থকুয়েক হয় তখন অনেকগুলি ওয়েভস রিলিজ করে, সেই রিলিজগুলি আমরা স্টাডি করে আমরা জানতে পারি যে হোয়াট ইজ ইনসাইড ইন আওয়ার আর্থ। দেন মিটিওরস, মিটিওরস এবার এটা নিয়ে একটু কন্ট্রাডিক্টরি হতে পারে। মিটিওরস আসে কোথা থেকে? মিটিওরসকে বাংলাতে কি বলে? उल्का। हम लोग ना टूटता हुआ तारा, कुछ विश कर लेता हूँ कुछ मिल जाएगा, ये सब तो कुछ भी नहीं है, ठीक है। तो মিটিওরস মানে ওই আমাদের উপর থেকে যেটা পড়ে। এবার এটা যখন আর্থ সারফেসের মধ্যে পড়ে তখন সায়েন্টিস্ট ওই থেকে ডাটা মানে মেটেরিয়ালস কালেক্ট করে তারা স্টাডি করে। কেন করে? কারণ তোমরা বিগ ব্যাং থিওরি পড়েছো, হ্যাভ ইউ এভার লার্ন বিগ ব্যাং থিওরি? ওকে না, বলা আছে যে আমাদের যে সোলার সিস্টেমে কয়টা প্ল্যানেট আছে? How many planets are there in our solar system? These are the basic geographical question. Okay, you have to know 8. Okay, so all the planets are formed from a gigantic rock that is called এটা কোনো আলাদা নাম নেই। ধরো এটা একটা রক আছে যেটা থেকে আলাদা আলাদা এখানে অনেকটা তোমার ফোর্স ক্রিয়েট হওয়ার পরে এটা আলাদা আলাদা ভেঙে গেছে, সেখান থেকে সবগুলি প্ল্যানেট তৈরি হয়েছে। তো এখানে যে মিটিওরসগুলি আছে এগুলি যে কোথা থেকে আসে? উপর থেকে আসে। এবার এই মিটিওরসটাও অ্যাকচুয়ালি আর্থেরই একটা পার্ট, আর যেখান থেকে তৈরি হয়েছে এটা এখান থেকে তৈরি হয়েছে, এটা ফুল কমপ্লিট হয়নি। তো এটা যখন আর্থের মধ্যে পড়ে তখন দে কালেক্ট দ্য ডাটা অ্যাকর্ডিং টু দেয়ার উইশ, ঠিক
ঠিক আছে? তো ফ্রম দেয়ার উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দেয়ার ইনসাইড ইন আওয়ার। এবার এতগুলি স্টাডি করলো, অনেক বছর ধরে করলো, তো তারা তো কিছু আউটকাম নিশ্চয়ই পেয়েছে। সেই আউটকামটা তোমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো কি, দিস ইজ আওয়ার আর্থ। এটা কোথা থেকে আমরা জানতে পারলাম? এখন যেগুলি দেখবো, আর্থের 3টা লেয়ার আছে, সাব লেয়ার আছে, অনেক মেটেরিয়ালস আছে। এগুলি আমরা কি করে জানতে পারলাম? ওই ডাইরেক্ট ইনডাইরেক্ট সোর্সগুলি থেকে স্টাডি করে। ঠিক আছে? কেউ তো ভিতরে যায়নি বেশি। ওকে, সাপোজ ধরো আর্থের এই পার্টটাকে আমরা বড় করে দেখাই, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আর্থের এই পার্টটাই তুমি এখানে দেখো, দিস ইজ নট এ পিজ্জা স্লাইস। This is the surface I will leave. Okay, after that we move